লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী। পর্ব 9। সকালবেলা কাব্য পরিপাটি হয়ে তৈরি, কিন্তু মিথিকে ডেকে ডেকে তার গলা শুকিয়ে যাওয়ার জোগাড়, অথচ মহারানীর ঘুম ভাঙার নাম নেই। উপায় না পেয়ে কাব্য মিথির কানের কাছে মুখ নিয়ে বিকট এক চিৎকার দিল। সেই চিৎকারে মিথি ভয়ে কলিজা হাতে নিয়ে ধড়ফড় করে বিছানায় উঠে বসল। কাব্য বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাকে দ্রুত ফ্রেশ হয়ে রেডি হতে বলল। আজই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। রিসর্ট থেকে চেক আউট করে সাহিত্য, কাব্য, মিথি আর সাফা স্টেশনের দিকে রওনা দিল। ওদিকে ঢাকায় আজ তাসিমের জন্মদিন। কবিতা ফোনে উইশ করলেও কোনো রিপ্লাই পায়নি। তবে সে দমে যাওয়ার পাত্রী নয়। আজ সে নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে, পরনে লাল রঙের শাড়ি, ঠোঁটে নুড লিপস্টিক আর চোখে ঘন কাজল। এতদিন ফোন আর মেসেজে ভালোবাসা জানালেও আজ সে সরাসরি তাসিমকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছে। হাতে একটা তাজা গোলাপ নিয়ে তাসিমের অফিসের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কবিতা। মিনিট 10 পর তাসিম অফিস থেকে বের হল, কিন্তু সে একা নয়। তার সাথে অন্য একটি মেয়ে। কবিতার বুকটা একটু কেঁপে উঠলেও সে সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে তাসিমের সামনে গিয়ে দাঁড়াল। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, কবিতা মৃদু স্বরে বলল। তাসিম তাকে পাত্তা না দিয়ে চলে যেতে চাইলে কবিতা খপ করে তার হাত ধরে ফেল। প্লিজ তাসিম, আমার কথাটা শুনুন ঘি। অফিস ছুটির সময় হওয়ায় আশেপাশে অনেক মানুষের ভিড়। কবিতা একটা লম্বা শ্বাস নিয়ে সবার সামনে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি তাসিম। আপনি কি আমার হবেন? কবিতার কথা শেষ হতে না হতেই তাসিম স্পাটে এক থাপ্পড় বসিয়ে দিল কবিতার গালে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। থাপ্পড়ের ব্যথার চেয়েও বড় আঘাত কবিতা তখন পেল, যখন তাসিম তার পাশের মেয়েটির হাত ধরে বলল, দেখো কবিতা, এ হচ্ছে আমার ভালোবাসা। ও ম্যাচিওর, সুন্দরী, শিক্ষিত আর সব থেকে বড় কথা, ওর আর আমার ফ্যামিলি স্ট্যাটাস এক। তোমাকে ভালোবাসার কোনো কারণ আমার কাছে নেই। তুমি শুধু জেদের বসে আমাকে চাচ্ছ গ। কবিতার দুচোখ ফেটে জল বেরিয়ে এল। আশেপাশের সবার উৎসুক দৃষ্টির সামনে সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। ডুকরে কাঁচতে কাঁচতে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কবিতা চলে যেতেই তাসিম তার পাশের মেয়েটিকে মিস নিশি সরি বলে দীর্ঘশ্বাস ফেল। বোকা কবিতা বুঝতেই পারল না যে তার শখের পুরুষ তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই নিষ্ঠুর মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছে। তাসিম চায় না কবিতার মতো একজন উঁচু ঘরের মেয়ে তার মতো একজন ডিভোর্সি মানুষের সাথে জড়িয়ে পড়ুক। ট্রেন ঝকঝক শব্দে এগিয়ে চলেছে ঢাকার দিকে। জানালার পাশে বসে মিথি আপন মনেই ছড়া কাটছে। চোখ ঝোকাঝোক ট্রেন চলেছে। দিন দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে। জামাই গেল কই? মিথির এই আজগুবি কবিতা শুনে কাব্য আর থাকতে পারল না। হালকা করে মিথির মাথায় একটা চাটি মেরে বলল, থাম বেয়াদব মেয়ে। শেষে শামসুর রহমানের কবিতাকেও চিবিয়ে খেয়ে ফেললে। সাহিত্য আর সাফা ট্রেনের অন্য বগিতে আলাদা সিটে বসেছে, তাই এই কেবিনে এখন শুধুই কাব্য আর মিথি। মিথি এবার একটু সুযোগ বুঝে কাব্যের একদম গা ঘেঁষে বসল। পা দিয়ে কাব্যের পায়ে পা ঘষে ফিসফিস করে বলল, স্যার চলেন না চিপায় যাই। আই নিড চিপা। কাব্যের চোখ তো চরক গাছ। সে কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, মিথি, তোর কান দেখে মাঝে মাঝে মনে হয় তোর উচিত ছিল স্বামী হওয়া আর আমার উচিত ছিল তোর বউ হওয়া। তুই যে হারে আমারে জ্বালিয়ে খাস। মিথি খিলখিল করে হেসে উঠল। স্যার, আপনি জানেন না, যেসব মেয়েরা দিনরাত রোমান্টিক উপন্যাস পড়ে তারা যদি ভুল করে ছেলে হয়ে জন্মাত তবে বুঝতেন বাংলাদেশের জনসংখ্যা কত দ্রুত বাড়ত। আর বেচারি মেয়েদের যে কী অবস্থা হতো তা কল্পনাও করতে পারবেন না গি। কাব্য এবার মুচকি হেসে মিথির কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল। নিজের কাছে টেনে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, দেখ মিথি, আমাকে বেশি মুডে আনিস না। ট্রেনে ওই আধোধরা বাসর হয়েছিল, এখন চাইলে কিন্তু সেটা ফুলফিল করে ছাড়ব। তখন কিন্তু আমার উপর দোষ দিতে পারবি না। কাব্যের তপ্ত নিঃশ্বাস আর গলার স্বরের তীব্রতা শুনে মিথি ভয়ে একদম কুঁকড়ে গেল। কাব্যের বুকের ভেতর থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, না না স্যার, আপনি একটু দূরে গিয়ে বসেন। আমি আর কোনো দুষ্টুমি করব না, একদম প্রমিজ। আপনি তো আসলেই এনাকোন্ডার ছাওয়াল। কাব্য হাসতে হাসতে মিথিকে ছেড়ে দিল। ট্রেনের এই ঝকঝক শব্দের মাঝে তাদের খুনসুটি যেন এক মায়াবী আবহাওয়া তৈরি করেছে। কিন্তু তারা কি জানে ঢাকায় তাদের জন্য কেমন এক অশান্তির মেঘ জমে আছে? কবিতা শাওয়ারের পানির নিচে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
তার মনের ভেতর তাসিমের সেই রুট কথাগুলো বারবার প্রতিধ্বনি হচ্ছে। সে আপন মনে বিটবিট করল, তুমি আমার কোনো জেদ নও তাসিম সাহেব, তুমি আমার ভালোবাসা। তোমাকে আমি খুব ভালোবাসি। তার চোখের জল আর শাওয়ারের পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজার উপাস থেকে খালেদা বেগম চিৎকার করে বললেন, কবিতা, তাড়াতাড়ি বের হ। তোর ভাইয়েরা প্রায় চলে এসেছে। কি কবিতা নিজেকে কোনোমতে সামলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল এক অদ্ভুত দৃশ্য। খালেদা বেগমের হাতে ঝাঁটা আর মিথি তার পা জাপটে ধরে মেঝেতে শুয়ে পড়েছে। সাহিত্য আর কাব্য ঠোঁট কামড়ে হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে, আর সাফার আগে ফুঁসছে। খালেদা বেগম চিৎকার করে বললেন, পা ছাড় বলছি মিথি। তোর কুটচালিতে আজ আমার ছোট ছেলের জীবনটা নষ্ট হল। সাফার সাথে ওর বিয়েটা তুই দিয়েছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। মিথি চট করে পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মামিমা, আপনি রাগ করছেন কেন? আপনার মনে পড়ে রিসিপশনের দিন আপনার সেই দুনিয়া কাঁপানো আক্ষেপ? আপনি বলেছিলেন আপনার বড় ছেলের বউ কেন সাফা হল না। দেখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। বড় ছেলের না হলেও ছোট ছেলের বউ তো সাফা আপু হয়েছে। খুশি হওয়ার বদলে রাগ করছেন কেন? খালেদা বেগম এবার ফেটে পড়লেন, আমার ছোট ছেলের বউ হবে একজন বধির? এটা আমি কখনোই মেনে নেব না। ও আমার বোনের মেয়ে হওয়া সত্ত্বেও এজন্যই আমি ওকে এ বাড়ির বউ করতে চাইনি। আর তোর মতো একটা মেয়ের জন্য আমার ছেলেদের জীবন শেষ। খালেদা বেগমের এই নিষ্ঠুর কথায় পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এল। সাফা কোনো কথা বলতে পারল না, শুধু টপটপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। নিজের আপন খালা তাকে এভাবে অপমান করবে সে স্বপ্নেও ভাবেনি। সাহিত্য এবার সাফার হাত শক্ত করে ধরে মায়ের সামনে এসে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে বলল, মা, যেভাবেই হোক সাফা এখন আমার বিবাহিতা স্ত্রী। আমার সামনে দাঁড়িয়ে আমার বুকে অপমান করবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের বংশের পুরুষরা জন্মগতভাবে বউ পাগল। তার সবচেয়ে বড় উদাহরণ হল আব্বু আর কাব্য ভাই। আমি শুধু সেই ধারা অব্যাহত রাখতে চাই। খালেদা বেগম আরও রেগে গিয়ে বললেন, আমি সাফাকে কখনোই মেনে নেব না, আর না মিথির মতো এই বেয়াদব মেয়েকে মানব। ও আসার পর থেকেই আমার ছেলেদের জীবন তছনছ হয়ে যাচ্ছে। কাব্য এবার কঠোর কণ্ঠে বলল, মা, আমার বউকে নিয়ে একটা কথাও বলবে না। যদি কিছু বলতে হয় বা মারতে হয় তবে আমাকে মারো, কিন্তু আমার বউয়ের অপমান আমি সহ্য করব না। বলেই কাব্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে মিথির হাত ধরে হিটহিট করে নিজের রুমে চলে গেল। সাহিত্য সাফার হাত ধরে উপরে উঠে গেল। ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে রইলেন খালেদা বেগম আর তার পুঞ্জীভূত ক্ষোভ। সন্ধ্যায় খালেদা বেগম মিথিকে ডেকে পাঠালেন। গম্ভীর কণ্ঠে হুকুম দিলেন, রাতের রান্না আজ তুমিই করবে মিথি। আমার জন্য রুটি বানাবে, সাথে গরুর মাংসের কালা ভুনা আর লাচ্ছি পরোটা। কোনো সাহায্য ছাড়াই কিন্তু করতে হবে। মিথির মাথায় যেন একস্টনের এক বিশাল মিসাইল এসে পড়ল। যে মেয়ে রান্নার পর্যন্ত জানে না, সে করবে কালা ভুনা? হাউ ফানি! সে মনে মনে ভাবল, মামিমা কি আমাকে রান্নার কথা বলছে নাকি ফাঁসির মঞ্চে ওঠার কথা বলছে? কাব্য তখন মনোযোগ দিয়ে তার জমানো কলেজের অ্যাসাইনমেন্ট আর বিজনেসের কাজগুলো করছিল। মিথি কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে কাব্যের পাশে বসল। ও স্যার, মামিমা আমাকে রান্না করতে বলেছে, তাও আবার কারো সাহায্য ছাড়া। এখন কি হবে? কাব্য মাথা না তুলে নির্লিপ্তভাবে বলল, তাতে সমস্যা কি? রান্না করতে বলেছে, রান্না করো। মিথি এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে বলল, স্যার, আমি তো খাওয়া ছাড়া আর কিচ্ছু পারি না। আমি কি রাঁধতে জানি না কি? কাব্য এবার মুখ তুলে তাকাল। মিথি, আসলে তুমি কি পারো আমাকে একটু বলবে কি? মিথি এবার চোখের পানি মুছে মুখ বাঁকিয়ে বলল, কেন? জামাইয়ের সাথে রোমান্স করতে পারি। অন্য সব মেয়েদের মতো তো আমি নেকা না। কাব্য অবাক হয়ে বলল, বালের কোনো রোমান্স করেছ শুনি? মিথি এবার একটু স্মৃতিচারণ করে বলল, স্যার জানেন, একবার বাসায় কেউ ছিল না। খুব ম্যাগি নুডলস খেতে ইচ্ছে করছিল। জীবনে প্রথমবার রান্নার সাহস দেখালাম। ডিম, পেঁয়াজ, মরিচ, সস সব পারফেক্ট দিলাম। কিন্তু কপাল খারাপ স্যার, নুডলস সেদ্ধ করতেই ভুলে গেছিলাম। রান্নার পর খেতে গিয়ে মনে হলো আমি চানাচুর খাচ্ছি। কাব্যের এবার হাসি আর বাদ মানল না। সে পুরো ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই বলল, এত বড় অকর্মা মেয়ে আল্লাহ আমার নসিবে জুটিয়ে দিল। এটা কোনো কথা? কাব্যের এই উপহাস শুনে মিথির রাগে আর অপমানে গাল ফুলিয়ে কিচেনের দিকে রওনা দিল। মনে মনে বলল, দেখিস এনাকোন্ডার ছাওয়াল।
আজ এমন রান্না করব যে খেয়ে তোর পেটে কালা ভুনা নয়, কালো পাথর জমবে। রান্নাঘরে ছুরি হাতে নিয়ে মিথি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। কি কাটবে বুঝতে না পেরে রাগের চোটে একটা বেগুনের পেটে কপাত করে ছুরি ঢুকিয়ে দিল সে। উপায় না পেয়ে দ্রুত মা হাসিনা বেগমকে কল দিল। মা রিসিভ করতেই মিথি ভে ভে করে কেঁদে বলল, আম্মা গো, আজকের মতো আমায় বাঁচাও। হাসিনা বেগম ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা? মিথি শাশুড়ির কথা বলতে গিয়েও নিজেকে সামলে নিল। উল্টো বলল, স্যার আমার হাতের কালা ভুনা আর লাচ্ছা পরোটা খেতে চেয়েছে। আমিও বলে দিয়েছি আমিই রাঁধব। কিন্তু আম্মা গোগ। মেয়ের কথা শুনে মা তো হেসেই কুটি কুটি। আহা, এই দিনটা দেখারই তো শখ ছিল আমার। জামাই বাবাজির কোনো তুলনা হয় না। ওরে মিথি, তুই যখন রাঁধবি বাবাজিরে বলিস যেন একটা ভিডিও করে পাঠায়। মিথির আগে ফোন কেটে দিয়ে ফ্লোরে বসে পড়ল। তার মাও তাকে শেষ পর্যন্ত বাস দিল। খালেদা বেগম আড়াল থেকে সব দেখে মুচকি হাসলেন। মনে মনে বললেন, আমিও খালেদা বেগম। কুটকচালিতে আমিও কম যাই না মিথি রানী। দেখি আজ কেমন রাঁধতে পারো। মিথি যখন অসহায় হয়ে কাঁদছিল ঠিক তখনই শাড়ির আঁচল ভেদ করে এক জোড়া হাত তার পেটে স্পর্শ করল। মিথি চিৎকার দিতে গেলেই কাব্য তার মুখ চেপে ধরল, আরে বলদ মহিলা, আমি তোমার স্বামী। এখনও স্বামীর স্পর্শ চেনো না? মিথি হাত সরিয়ে ঝাড়ি দিয়ে বলল, চিনুপ কেমনে? জামাই কি এখনও বাসর করেছে? এ কথা বলেই লজ্জায় নিজের জিভ কাটল মিথি। কাব্য কিছু না বলে ফ্রিজ থেকে মাংস আর সব মশলা বের করতে শুরু করল। মিথি হা করে তাকিয়ে ভাবল, বাপরে, জামাইয়ের তো বহুত গুণ, আর আমি মাঝখানে আস্ত এক ধের্স। মিথির মনে হল তারও কিছু করা দরকার। যে ভাবা সেই কাজ। 2 কেজি ময়দা এক বলে ঢেলে 2 জগ ভর্তি পানি দিয়ে দিল। কিন্তু ময়দা মাখতে গিয়ে নিজের শাড়ি আর মাথায় এমনভাবে মাখল যে তাকে দেখতে এক ভূত মনে হচ্ছে। কাব্য নিজের রান্না থেকে ধ্যান সরিয়ে মিথির দিকে তাকাতেই হেসেই খুন। কাব্য মিথির কপালে 2 আঙুলে টোকা দিয়ে বলল, বাদরামি বাদে যদি আর কিছু পারতে, তবে তোমায় সত্যি নোবেল ছুঁড়ে মারতাম। মিথি এবার শয়তানি হাসি দিয়ে এক মুঠো ময়দা গুলানো কাব্যের টি-শার্ট আর মুখে ছুঁড়ে মারল। কাব্য ধমক দিয়ে বলল, স্টুপিড, কি করছো এসব? কিন্তু মিথি থামল না, দ্বিতীয়বারও ময়দা পানি ছুড়ল। তৃতীয়বার ময়দা ছুঁড়তেই কাব্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ছো মেরে মিথির 2 হাত ধরে ফেল। মিথিকে চুলার পাশের স্ল্যাবে বসিয়ে তার 2 পায়ের মাঝে দাঁড়িয়ে পড়ল কাব্য। একদম মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আজকে আপনি শেষ মিসেস বউ। কাব্যের চোখের সেই নেশাতুর আর রাগী চাহনি দেখে মিথির কলিজা এবার সত্যিই কাঁপতে শুরু করল। রান্নাঘরের উত্তাপ যেন এক নিমেষেই কয়েক গুণ বেড়ে গেল। রান্নাঘরের উত্তাপ এখন চুলায় নয়, কাব্য আর মিথির মাঝে। কাব্য মিথিকে একদম দেয়ালে চেপে ধরে ফিসফিস করে বলল, ম্যাডাম, আমি জানি আমি ব্যর্থ স্বামী। এখনও বউকে নিজের স্পর্শ চিনাতে পারলাম না। আজকে স্পর্শ চিনিয়েই ছাড়ব, সত্যি ম্যাডাম। মিথি লজ্জায় লাল হয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার ছাড়ুন। মামিমা রান্না করতে বলেছে ভুলে গেলেন? কাব্য মিথির 2 হাত নিজের গলায় জড়িয়ে নিয়ে নেশাতুর কণ্ঠে বলল, স্টুপিড। এমন মুডে এনেছ যে এখন রান্না জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার। ডার্লিং, আমার এখন ময়দা থেরাপি নিতে ইচ্ছে করছে। চলো শুরু করি। মিথি ভয়ে আর উত্তেজনায় কুঁকড়ে গেল, স্যার প্লিজ না। কেউ চলে আসবে, কিন্তু কাব্য থামার পাত্র নয়। সে মিথিকে কোলে তুলে নিল। মিথির 2 পা কাব্যের কোমরে পেঁচানো। কাব্য এবার হাতের ময়দা মিথির গলা আর বুকে মেখে দিতেই মিথি শিউরে উঠল। কাব্য মুচকি হেসে মিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সাফা নাচতে নাচতে কিচেনে আসছিল মিথিকে দুঃখা শোনানোর জন্য। কিন্তু ভেতরে ঢুকতেই সে যেন পাথরের মূর্তি হয়ে গেল। নিজের প্রিয় পুরুষের এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখে সাফা শকট হয়ে অপলক তাকিয়ে রইল। কাব্য যখন মিথির গলায় নিজের ঠোঁটের ছোঁয়া দিচ্ছিল, তখন মিথির নজর গেল দরজায় দাঁড়িয়ে থাকা সাফার দিকে। মিথি এবার সুযোগ বুঝে কাব্যের চুল টেনে তাকে আরও কাছে টেনে নিল। সাফা আর সহ্য করতে পারল না। কলিজা ফেটে যাওয়া আর্তনাদ নিয়ে সে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের সাহিত্য তখন আপন মনে পাবজি খেলছিল। সাফার এমন কান্না দেখে সে অবাক হয়ে বারবার কারণ জিজ্ঞেস করতে লাগল। সাফা চিৎকার করে বলল, আমার কাব্য ভাই। ওই মেয়েকে ওভাবে কিস করছে। আহ, আমার শরীর জ্বলে যাচ্ছে। আল্লাহ, আমায় অন্ধ বানালে না কেন? আমার মরে যেতে ইচ্ছে করছে গি। সাফার এই কাব্যপুরাণ শুনে সাহিত্যের মেজাজ বিগড়ে গেল। সে কোনো কথা না বলে সাফাকে জাপটে ধরে নিজের চুমু থেরাপি শুরু করল।
সাফার কিলঘুষি কোনো কিছুতেই সাহিত্য থামল না। টানা 10 মিনিট পর যখন সাহিত্য সাফাকে ছাড়ল, সাফা দৌড়ে ওয়াশরুমে গিয়ে ওয়াক ওয়াক করে বমি করতে লাগল। সাহিত্য নিজের নিঃশ্বাস পরীক্ষা করে বিড়বিড় করল, শালি এমন করল কেন? আমার মুখে তো গন্ধ নেই। যত্তসব আবাল কপালে জুটেছে। ওদিকে কিচেনে মিথির রেসপন্স পেয়ে কাব্য যেন আরও উন্মাদ হয়ে উঠল। মিথি এবার নিজেকে বাঁচাতে শেষ চাল। শয়তানি বুদ্ধি খাটিয়ে বলল, স্যার, আপনি ভুলে যাচ্ছেন আমার কিন্তু এখনও 18 হয়নি। আর এটাও ভুলবেন না আপনি আমার স্যার, আর স্যার মানে পিতা সমতুল্য। কাব্যের রোমান্টিক মুডে মিথি যেন ঠান্ডা জল ঢেলে দিল। কিন্তু কাব্য দমে যাওয়ার পাত্র নয়। সে মিথির চোখের দিকে তাকিয়ে আরও গম্ভীর আর নেশাতুর গলায় ইংরেজিতে বলল, কিপ দ্য ফাদার ফিগার টক ফর ইয়োর আউন ড্যাড। পিতা সমতুল্য সম্মানটা তোর নিজের বাপের জন্যই রাখ। এম জাস্ট ইয়োর ফাকিং ড্যাডি। টুডে ইটস গেম অন। আমি শুধু তোর ড্যাডি। আজ খেলা শুরু হবে। মিথি এবার আক্ষরিক অর্থেই মাইনকার চিপায় পড়ল। কাব্যের এমন রুদ্রমূর্তি আর ড্যাডি মোড সে আগে কখনো দেখেনি। রান্নাঘরের অন্ধকার কোণে মিথি এখন তার মাস্টার স্বামীর হাত থেকে বাঁচার পথ খুঁজছে। কাব্য তখন মিথির নেশায় পুরোপুরি বুঁদ হয়ে আছে। তার চারপাশের দুনিয়ার কোনো হুঁশ নেই। ওদিকে মিথি তখন ভয়ে আর লজ্জায় মনে মনে আল্লাহকে ডাকছে। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে সাহিত্যের কণ্ঠ শোনা গেল। সে গলার স্বর উঁচিয়ে খালেদা বেগমকে বলল, আম্মু, অনেক দিন হলো তোমার হাতের কফি খাই না। 1 কাপ স্পেশাল কফি খাওয়াবে? খালেদা বেগম ঝাড়ি দিয়ে বললেন, কুত্তার মতো ঘ্যাও ঘ্যাও করছিস কেন? আমি কি তোর বউয়ের মতো বয়রা নাকি? কানে ঠিকই শুনি। সাহিত্য মনে মনে হাসল। সে আসলে সাফাকে যা করেছে তার অপরাধবোধ থেকেই হোক বা দুষ্টুমি করে, মায়ের সাথে কথা বলতে বলতে কিচেনের দিকেই এগিয়ে আসছে। কিচেনের ভেতরে কাব্য তখনও মিথির গ্রীবায় নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত। সাহিত্যের পায়ের আওয়াজ বা তার উচ্চৈঃস্বরে কথা বলা, কোনো কিছুই কাব্যের কানে পৌঁছাল না। কিন্তু মিথির তো কান খাড়া। সে স্পষ্ট শুনতে পাচ্ছে সাহিত্যের পায়ের আওয়াজ কিচেনের দরজার একদম কাছাকাছি চলে এসেছে। বিপদ আসন্ন দেখে মিথি সর্বশক্তি দিয়ে কাব্যকে এক ধাক্কা দিল। ফিসফিস করে আতঙ্কিত গলায় বলল, স্যার, ছাড়ুন। হুঁশ ফেরান নিজের। মামিমা আর সাহিত্য ভাইয়া এই দিকেই আসছে। সর্বনাশ হয়ে যাবে স্যার। কাব্যের ঘোর এবার কিছুটা কাটল। সে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারল পরিস্থিতি কতটা ঘোলাটে। এক হাতে ময়দা মাখা, অন্য হাতে বুকে জাপটে ধরা, এই অবস্থায় যদি খালেদা বেগম বা সাহিত্য ভেতরে ঢোকে, তবে আজ আর রক্ষা নেই। শেখ বাড়ির বড় ছেলের মাস্টার ইমেজ এক নিমেষেই ধুলোয় মিশে যাবে। মিথি কোনোমতে নিজের শাড়ি আর ওড়না ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তার গাল আর গলায় লেগে থাকা সেই ময়দা থেরাপির চিহ্নগুলো তো আর 1 সেকেন্ডে মোছা সম্ভব নয়। কাব্য দ্রুত নিজেকে সামলাতে গিয়ে দেখল কিচেনের স্ল্যাবে রাখা ময়দার বোলটা প্রায় উল্টে যাওয়ার দশা। কাব্যের ঘোর এবার কিছুটা কাটল। সে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারল পরিস্থিতি কতটা ঘোলাটে। এক হাতে ময়দা মাখা, অন্য হাতে বুকে জাপটে ধরা, এই অবস্থায় যদি খালেদা বেগম বা সাহিত্য ভেতরে ঢোকে, তবে আজ আর রক্ষা নেই। শেখ বাড়ির বড় ছেলের মাস্টার ইমেজ এক নিমেষেই ধুলোয় মিশে যাবে। মিথি কোনোমতে নিজের শাড়ি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তার গাল আর গলায় লেগে থাকা সেই ময়দা থেরাপির চিহ্নগুলো তো আর 1 সেকেন্ডে মোছা সম্ভব নয়। কাব্য দ্রুত নিজেকে সামলাতে গিয়ে দেখল কিচেনের স্ল্যাবে রাখা ময়দার বোলটা প্রায় উল্টে যাওয়ার দশা। রান্নাঘরের আবহাওয়া তখনও থমথমে। মিথি খুব সুন্দর করে ঘোমটা টেনে পেছন ফিরে দাঁড়িয়ে আছে যাতে তার গালগলার ময়দা থেরাপির চিহ্ন ধরা না পড়ে। আর কাব্য ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে একটা আপেল চিবোচ্ছে। খালেদা বেগম কিচেনে ঢুকে দুজনকে একসাথে দেখে রেগে আগুন। তিনি গলার স্বর উঁচিয়ে বললেন, কাব্য, তুই এখানে কি করছিস? তোর না বিজনেসের কাজ ছিল? কাব্য ঠান্ডা মাথায় আপেলে একটা কামড় দিয়ে নির্লিপ্ত স্বরে বলল, বুকে একটু সাহায্য করতে এসেছি আম্মু। একা পারছে না তো? খালেদা বেগমের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল সাহিত্য। সে মনে মনে ভাবছে, হায়রে কপাল, আমি পারছি না নিজের বউয়ের মনে ঢুকতে, আর ওদিকে ভাই বাসরটাসর সেরে এখন কিচেন রোমান্স করছে। এটা কি মেনে নেওয়া যায়? কাব্য সাহিত্যের সেই বাঁকা হাসির দিকে তাকিয়ে মুহূর্তেই সব বুঝে ফেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাল না। খালেদা বেগম এবার মিথির দিকে তেড়ে গেলেন। তোর সাহস তো কম না মিথি। আমার ছেলেকে দিয়ে তুই রান্না করাস? নবাবজাদি এসেছেন শেখ বাড়িতে কাজ না করতে,
মিথি ভয়ে ভয়ে ঘুরে দাঁড়াতেই খালেদা বেগম আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাব্য তাকে থামিয়ে দিল। কাব্য শান্ত গলায় বলল, আম্মু, তুমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলে, তখন আব্বুও কি তোমার চুলে তেল লাগিয়ে দিত না? তুমি অসুস্থ থাকলে কি আব্বু রান্না করে তোমায় খাওয়াত না? আব্বু পারলে আমি করলে দোষের কি? খালেদা বেগম কথা হারিয়ে ফেললেন। কাব্য আবার যোগ করল, তাছাড়া মানুষ হাসবে আম্মু। মেয়রের বাড়িতে সার্ভেন্টের অভাব নেই, তবুও সব কাজ যদি তুমি একা ছোট ছোট বউদের দিয়ে করাও, লোকে বলবে মেয়র সাহেবের কৃপণতা বেড়েছে। আর সব থেকে বড় কথা, আমার বউ এখনও বাচ্চা। ও কাজ করতে গিয়ে হাত পা পুড়িয়ে যদি পুরো বাড়ি জ্বালিয়ে দেয়, তবে সামলাতে পারবে তো? কাব্যের এমন ধারালো যুক্তির সামনে খালেদা বেগম দমে গেলেন। তিনি শুধু কটমট চোখে মিথির দিকে তাকিয়ে নিঃশব্দে গালি দিতে লাগলেন। কাব্য আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে এগিয়ে গিয়ে মিথির ঘোমটাটা আরও টেনে লম্বা করে দিল যাতে কেউ কিছু দেখতে না পায়। তারপর মিথির হাত ধরে একরকম টানতে টানতে কিচেন থেকে বের করে সোজা নিজের রুমে নিয়ে গেল। রুমে ঢুকে দরজাটা লক করতেই মিথি হাফ ছেড়ে বাঁচল। সে কাব্যের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি তো আজ বাঁচিয়ে দিলেন। না হলে তো মামিমা আজ আমার কালা ভুনা বানিয়ে ফেলতেন। কাব্য হাসল না, শুধু মিথিকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, বাঁচিয়ে তো দিলাম, কিন্তু আমাদের ময়দা থেরাপি তো অর্ধেক রয়ে গেল মিসেস বু। লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।